আপনার প্রতিপক্ষ কি শুধুমাত্র বিজেপি নাকি সিপিএম ও কংগ্রেস আছে? ভোটে জেতার আগে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতিগুলোর কতটা পরিমাণ লাস্ট 5 বছর ফুলফিল করেছেন? যত ইউথ প্রত্যেকের জন্য সরকারি চাকরি, এই সিস্টেমটা কোথাও কোনো কালে কোথাও স্ট্যান্ড করবে না। পুলিশকে প্রভাবিত করা বা প্রভাবিত করে কাজ করানোর কোনো ইনসিডেন্স অন্তত আমার ক্ষেত্রে নেই। বালিঘাই হাই স্কুল থেকে জগন্নাথ মন্দির পর্যন্ত রাস্তাটা খুব সংকীর্ণ। সুপ্রিয় দর্শক, সবাইকে নমস্কার জানাই। আজকে এক বিশেষ জায়গায় আপনাদের নিয়ে এসেছি। আমাদের সবার প্রিয়, সবার কাছের, সবার স্নেহের একজন মানুষ, এমনই এক স্বনামধন্য ব্যক্তি যিনাকে আমার এই চ্যানেলে পেয়ে আমি নিজে খুব গর্বিত। স্যার, আপনাকে নমস্কার জানাই। স্যার, আপনি তো 2026 ইলেকশনে আবারও প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আপনাকে কনফিডেন্স কতটুকু লাগছে? দেখুন, গত 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায় এগরা বিধানসভা ক্ষেত্রে আমাকে প্রার্থী করেছিলেন। 2021 সালের নির্বাচনের পর গত 5 বছর মানুষের সঙ্গে থেকে 365 দিন 24 ঘন্টা মানুষের সঙ্গে কাজ করেছি, মানুষের জন্য কাজ করেছি, দলের নির্দেশে কাজ করেছি। তাই দ্বিতীয়বারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে দ্বিতীয়বারের জন্য এগরা বিধানসভা ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনীত করেছে। তো নিশ্চিতভাবে আমরা যেহেতু মানুষের সঙ্গে থাকি, ঝড় জল বন্যা বৃষ্টি সব সময়, তো স্বাভাবিকভাবে মানুষের আশীর্বাদ পাবো এবং জেতার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। বর্তমান এগরা বিধানসভার ক্ষেত্রে যে মূল প্রতিপক্ষ বিজেপি নাকি শুভেন্দু অধিকারী, তার ভাই দিবেন্দু অধিকারী? আপনি খুব ভালো কথা বললেন, মানে আপনি বলে দিলেন যে প্রার্থীটা বিজেপি নয়, প্রার্থীটা শুভেন্দু অধিকারী। আমার লার্জার দেন লাইফ যেমন একটা কথা আছে, তেমনি লার্জার দেন পার্টি, মানে অধিকারী পরিবার মনে করছে তারা বিজেপি পার্টির থেকেও বড়, লার্জার। সেই জন্য আপনি প্রশ্নটা করলেন প্রার্থী বিজেপির না প্রার্থী শুভেন্দু অধিকারীর। আমি এই ব্যাপারে বলি যে এটা তারা বরাবরই করেন। যখন তারা তৃণমূল কংগ্রেসে ছিলেন তখনও লার্জার দ্যান দ্য পার্টি এই ইমেজটা তারা তৈরি করার চেষ্টা করতেন। আজকেও বিজেপিতে আছেন, তো বিজেপির ক্ষেত্রেও তারা ওই লার্জার দ্যান পার্টি এই ইমেজটা তৈরি করার চেষ্টা করছেন। তো স্বাভাবিকভাবে এটা তাদের অভ্যেস। দলীয় গঠনতন্ত্রের বাইরে গিয়ে ব্যক্তি কেন্দ্রিকতা বা ব্যক্তিত্বকে প্রমিনেন্ট করা, এটা তাদের কাজ। নিজস্বতা জাহির করা, এটা তাদের কাজ। এটা তাদের রাজনৈতিক কৌশল বলুন, রাজনৈতিক পলিসি বলুন, স্ট্র্যাটেজি বলুন, বা ব্যক্তি স্বাধীনতা বলুন, যা খুশি বলতে পারেন। তো তারা এটা করেন, লার্জার দ্যান দ্য পার্টি এই ইমেজটা তারা তৈরি করার চেষ্টা করেন। আরেকটা কোশ্চেন স্যার, আপনার প্রতিপক্ষ কি শুধুমাত্র বিজেপি নাকি সিপিএম ও কংগ্রেস আছে? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে সিপিএম এর কিছু ভোট নিশ্চিতভাবে ছিল। যখন বামফ্রন্ট 34 বছর গভর্নমেন্টে ছিল, বামফ্রন্টের ভোট ছিল। 2011 সালের ভোট পর থেকে, বিশেষ করে 2014 সালের পর থেকে, মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে মুখ্যমন্ত্রী হলেন, তারা হেরে গেল। 2014 সালের পর থেকে যখন বিজেপি কেন্দ্রের সরকার তৈরি করলো, ততদিন থেকে বামপন্থী মানুষেরা তাদের ভোটগুলো রামপন্থী কিংবা বিজেপির দিকে সুইং করাতে শুরু করলেন। কারণ তারা বুঝে গিয়েছিলেন যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করতে পারবেন না। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য বিজেপিকে সমর্থন করা উচিত বলে তারা হয়তো মনে করেছিলেন। ফলে প্রচুর পরিমাণে বামপন্থী ভোট বিজেপির দিকে সুইং হয়ে যাওয়ার কারণেই কিন্তু এখন প্রতিপক্ষ বিজেপি। আর কংগ্রেস অনেকদিন ধরেই পশ্চিমবঙ্গে প্রায় অস্তিত্বহীন হয়ে পড়েছে। বিশেষ করে তারাও তাদের পলিটিক্যাল স্ট্র্যাটেজিতে ভুল করেছে। যে বামফ্রন্টের সঙ্গে লড়াই করে কংগ্রেস বেঁচে থাকতো, মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে গিয়ে তৃণমূল কংগ্রেস তৈরি করে জেতার পরে সেই বামফ্রন্টের সঙ্গেই কংগ্রেস সমঝোতা করতে গিয়ে তারা তাদের আসনগুলো খুইয়েছে এবং কংগ্রেসটাকে ম্রিয়মান করে দিয়েছে পশ্চিমবঙ্গে। তাই মূলত লড়াইটা বিজেপির সঙ্গে তৃণমূলের। স্যার, আপনি গতবারে যখন প্রার্থী হয়েছিলেন, ভোটে জেতার আগে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতিগুলোর কতটা পরিমাণ লাস্ট 5 বছর ফুলফিল করেছেন? অ্যাকচুয়ালি আমার নেচারটা প্রতিশ্রুতি দেওয়া নয়। আমি কখনো মানুষকে বলি না এটা করে দেবো। আমি হয়ে যাওয়ার পরে বলি আমি চেষ্টা করেছিলাম, হয়ে গেছে। আমি যখন 2011 সালে প্রার্থী হয়েছিলাম, তখন দলের যে ইস্তেহার ছিল, দলের যে প্রতিশ্রুতি ছিল, তার উপরে নির্ভর করে কাজ করেছিলাম। পরবর্তী সময়ে যেহেতু দীর্ঘদিন এই এলাকায় আছি,
1990 সাল থেকে এগরা বিধানসভার সঙ্গে আমার সম্পর্ক। পরবর্তী সময়ে অনেক ইলেকশন পরিচালনা করা, এলাকার প্রান্তে প্রান্তে ঘুরে বেড়ানো, তাতে এই এলাকার মানুষের যা নিড ছিল সেগুলো পূরণ করার চেষ্টা করেছি। ফলে স্বাভাবিকভাবে প্রতিশ্রুতি না, বরং এবারের কিছু কাজ করার, এই গত 5 বছর কাজ করতে গিয়ে কিছু ধারণা তৈরি হয়েছে, কনসেপ্ট তৈরি হয়েছে মানুষের সঙ্গে মিশতে গিয়ে, এলাকায় ঘুরতে গিয়ে, বরং এবারে প্রতিশ্রুতি দিচ্ছি এই কাজগুলো করব। তো তার বাদে দলের যে প্রতিশ্রুতি ছিল সেই অনুযায়ী আমরা কাজ করেছি। ফলে কাউকে প্রতিশ্রুতি দিয়েছি করে দেব আর করে দিইনি, এই কথাটা আমার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আমি দেখেছি কাজ করার প্রয়োজন, কাজ করেছি। আপনার এই 5 বছরে বিধায়ক তহবিলে কত টাকা বরাদ্দ ছিল বা আপনি কত টাকা খরচ করেছেন? দেখুন, আমার বিধায়ক তহবিলে মোট বরাদ্দ ছিল 3,40,00,000 টাকা। তার মধ্যে আমি 3,41,00,000 টাকার প্রপোজাল পাঠিয়েছি। বলবেন 1 লক্ষ টাকা বেশি পাঠালাম কেন? না, পাঠিয়েছিলাম এই কারণের জন্য যে টেন্ডার করতে গেলে টেন্ডার অ্যামাউন্টে কিছু লেস মানি হয়ে যায়। ফলে সেইখান থেকে 1 লক্ষ টাকা এক্সট্রা পাঠিয়ে 3,41,00,000 টাকার প্রপোজাল পাঠিয়েছি এবং সমস্ত প্রপোজালগুলো যথারীতি স্যাংশন হয়েছে এবং সেগুলো নিশ্চিতভাবে নিচের দিকে নেমেছে। আমি প্রপোজাল পাঠানো, স্কিম পাঠানো আমার কাজ, সেটাকে ইমপ্লিমেন্ট করার কাজ বিধায়কের নয়। ইমপ্লিমেন্ট করার কাজ সরকারি আধিকারিক থেকে শুরু করে যারা আছেন, যারা ইমপ্লিমেন্টিং এজেন্সি যাদেরকে আমরা করি তাদের। আবার অনেক সময় এটাও হয়েছে যে কাজ কমপ্লিট হয়েছে, বিডিও অফিস থেকে বা যারা ইমপ্লিমেন্টিং এজেন্সি দিয়েছে আছেন তারা ঠিক সময় ইউসিএ জমা দেননি। কিন্তু আমি 3,40,00,000 টাকা আমার স্যাংশন অ্যামাউন্ট, 3,41,00,000 টাকার স্কিম প্রপোজ করেছি এবং মোস্ট অফ দ্য স্কিমস এর জন্য টাকা অলরেডি স্যাংশন হয়ে গেছে। মোস্ট অফ দি নয়, ফর অল স্কিমস টাকা স্যাংশন হয়ে গেছে। এবারে সেটা ইমপ্লিমেন্ট করার দায়িত্ব ইমপ্লিমেন্ট এজেন্সি, তারা ইমপ্লিমেন্ট করে সঠিক সময় ইস্যু দিয়ে দেবে। This program is powered by MDB Restrocave. এবার কিছু ফান্ডামেন্টাল কোশ্চেনে আছে। হুম। কোশ্চেনটা হচ্ছে, আপনি লাস্ট 5 বছর আপনার এলাকায় চষে বেরিয়েছেন, মানুষের সেবায় নিয়োজিত করেছেন। কোশ্চেন হচ্ছে যে আপনি আবার জিতে এলেন, জিতে আসার পরে এলাকার পানীয় জল, রাস্তাঘাট, জল নিকাশি, আলো, এই ব্যবস্থার স্থায়ী সমস্যা কি করে নির্মূল করবেন? দেখুন, কতগুলো বিষয় আছে এর মধ্যে। আপনি যেগুলো ডেভেলপমেন্টের কথা বললেন, আমরা তো রুরাল বেঙ্গলে বাস করি। এবারে প্রথম যে কথাটা হচ্ছে যে আলো, রুরাল বেঙ্গলে আলো, স্ট্রিট লাইট যেটাকে বলে, সেটা করা প্রায় সম্ভব নয়। কারণ তার যে বিলটা আসবে সেই বিলটা কে পেমেন্ট করবে? ফলে আমরা কিছু কিছু জায়গায় কমিউনিটির মধ্যে আলো দিচ্ছি, কোথাও সোলার মানে সোলার লাইট দিচ্ছি, কোথাও হাইমাস লাইট দিচ্ছি। সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হয়, যারা যাদের জায়গাতে বসাচ্ছি তাদের এনওসি নিই এবং যারা ইলেকট্রিক বিলটা প্রদান করবেন সেই তাদের কাছ থেকেও আমরা কনসেন্ট নিয়ে আমরা আলোগুলো বসাই। ফলে মিউনিসিপ্যালিটির মতো বা কর্পোরেশনের মতো সব জায়গায় পথবাতি করে দেওয়া যাবে এটা সম্ভব নয়, এর জন্য ফান্ডিং থাকে না। এবং আরো একটা সমস্যা, হাইমাস লাইট করে দেওয়ার পরেও পরবর্তী সময় মেনটেনেন্সের কোনো খরচ মানে ধরা থাকে না কোথাও। ফলে সেগুলোতে একটা অসুবিধার মধ্যে আমরা পড়ি। ফলে যেখানে যেখানে প্রয়োজন হবে লাইট দেওয়ার, এবং যারা সোশ্যাল অর্গানাইজেশন কি কোনো ক্লাব তারা এগিয়ে আসবেন, আমরা সেসব জায়গায় লাইট করে দেবো। এবারে জল নিকাশি ব্যবস্থা, এটাও শহরের মতো গ্রামে পরিপূর্ণভাবে জল নিকাশি করা সম্ভব নয়। যেখানে যেখানে প্রয়োজন হয়, ওয়াটার লগিং হয়, সেখানে সেখানে আমরা 15 ফিনান্স থেকে কিংবা 5th ফিনান্স থেকে কিংবা পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ থেকে আমরা ড্রেনের ব্যবস্থা করি। এটা একটা নিরবিচ্ছিন্নভাবে ডেভেলপমেন্ট এর একটা পার্ট। কারণ আপনারা জানেন টায়ার্ড আনটায়ার্ড ফান্ড থাকে, ওই টায়ার্ড ফান্ডের মধ্যে কিছু জল নিকাশি থাকে, সেগুলো আমরা করে দিই। এবারে বাকি যে কথাগুলো বললেন, রাস্তাঘাটটা আমরা প্রচুর পরিমাণ রাস্তা করেছি। গত 5 বছরে আমার বিধানসভাতে আমি 200 কিলোমিটারেরও বেশি রাস্তা করেছি। কেবলমাত্র পথশ্রী 4-এই আমার এগরা 1 নম্বর 2 নম্বর ব্লকে 82 কিলোমিটার রাস্তা হচ্ছে, আর পথশ্রী 1, 2, 3-এ অনেক রাস্তা বানিয়েছি। সব মিলিয়ে 200 কিলোমিটারেরও বেশি রাস্তা আমরা কিন্তু
পথশ্রী 1, 2, 3, 4 আমরা এগরাতে বানিয়েছি, এগরা বিধানসভা ক্ষেত্রে বানিয়েছি। এর বাদে আমাদের এগরা শহরে এই পথশ্রী 4 থেকে 10.5 কোটি টাকার রাস্তা দেওয়া আছে, সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেমের জন্য আমরা সেটা ইমপ্লিমেন্ট করতে পারিনি। এগরা মিউনিসিপ্যালিটিতে 1,87,00,000 টাকার লাইট হচ্ছে, আলো হচ্ছে, তার কাজটাও চলছে। ফলে স্বাভাবিকভাবে উন্নয়নের সামগ্রিক পদ্ধতির মধ্যে আমরা আছি। এখন আমরা যেটা খুঁজতে শুরু করেছি, যেখানে যেখানে কাজগুলো করা দরকার, প্রয়োজন, সেই কাজগুলো খুঁজে বার করছি। যেমন ধরুন বিবেকানন্দ অঞ্চলে একটা বড় জায়গা জলের তলায় ডুবে থাকে, মানে চাষ করা অসুবিধা হয়ে যায়, তার কারণ তার একটা জল নিকাশি মাস্টার প্ল্যান আছে। একটা দুটো জায়গায় ডিসরাপ্টেড হওয়ার জন্য টোটাল জল নিকাশিটা আটকে যাচ্ছে। তার স্কিমস আমরা করেছি, স্কিমস জমা দিয়েছি, কিন্তু এসআইআর এর কারণে খুব দ্রুত অফিসারেরা অফ হয়ে যাওয়ার কারণে আমরা ওটা স্যাংশন করে কাজ করতে পারিনি। পরবর্তী 5 বছরে নিশ্চিতভাবে আমরা সেটা করার চেষ্টা করব। তার বাদে আমাদের যে ম্যানিফেস্টো বেরিয়েছে, দিদির 10টা প্রতিশ্রুতি বেরিয়েছে, তার মধ্যে বাড়ি বাড়ি পানীয় জল, তার প্রতিশ্রুতি আছে, স্বাভাবিকভাবে সরকার সেটা করবে। বার্ধক্য ভাতা ছাড়ার আছে, প্রতিশ্রুতি আছে, সেটাও সরকার ছাড়বে। তাহলে এবারে আমাদের সরকারের যে প্রতিশ্রুতি আছে, 10টা প্রতিশ্রুতি, সেটা তো সরকারিভাবে হবে। তার বাদে যে যে সমস্যাগুলো আমরা শনাক্ত করব, আইডেন্টিফাই করব, সেই সমস্যাগুলো বিভিন্ন স্কিমসের মাধ্যমে, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এমএলএ ফান্ড, এমপি ফান্ড, এগুলো থেকে 15 ফিনান্স কি ফিফথ ফিনান্স, এগুলো থেকে আমরা কমপ্লিট করার চেষ্টা করব। স্যার, একটা কথা হচ্ছে, দিনে দিনে যে পরিমাণে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, আমাদের এই বিধানসভা ক্ষেত্রে পরিবেশ সংক্রান্ত কি কি ভাবনা আছে আপনার মাথায়? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আমরা বিধায়ক ফান্ড থেকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট করতে পারি। আপনারা সকলেই জানেন, এনআরজিএস প্রকল্পে গাছ লাগানোর একটা স্কিমস থাকতো, সে এনআরজিএস প্রকল্প বন্ধ হয়ে গেছে। ফলে স্বাভাবিকভাবে কোনো স্কিম থেকে গাছ লাগানো, বনসৃজন, তার যে ব্যবস্থা করা, সেই ফান্ডিং এর কোনো ক্যাটেগরাইজড ফান্ড এরকম নেই। বন দপ্তর থেকে কিছু কাজ, কিছু চারা বিলি করা হয়, কিছু গাছ লাগানো হয়, কিন্তু সেটা বন দপ্তর যতটা পারে করে। এর বাদে ব্যক্তিগত উদ্যোগে গাছ লাগানো অনেকগুলো স্কিমস হয়েছিল, বৃক্ষ পাট্টা দেওয়া, বৃক্ষ মিত্র তৈরি করা, এইসব বিষয়গুলো ছিল। কিন্তু ধীরে ধীরে কেন্দ্রীয় সরকারের অর্থের অনুদান না দেওয়া, বন্ধ করে দেওয়া স্কিমস গুলো, তার জন্য অনেকগুলো এই জাতীয় কাজগুলো নষ্ট হচ্ছে। তবে আমরা নিশ্চিতভাবে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন, বিভিন্ন ক্লাব, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে কাজে লাগিয়ে যেখানে জায়গা পাবো, সেই সব জায়গায় যাতে বনসৃজন করা যায় তার ব্যবস্থা নিশ্চিতভাবে আমরা করব। This program is powered by MDB Restorative. স্যার, স্থানীয় স্কুল, বিশেষ করে এমএসকে, এসএসকে বা এগরার বুকে আমি ভিডিও করার ক্ষেত্রে অনেক জায়গায় দেখেছি, অনেক ইয়াং জেনারেশন দাঁড়িয়েছে, এগরা শহরের মতো জায়গায় একটা ইঞ্জিনিয়ারিং কলেজ বা মেডিকেল কলেজের মতো কিছু, এই নিয়ে আপনার কি চিন্তাধারা আছে? ব্যাপারটা বলি যে ইঞ্জিনিয়ারিং কলেজ বা মেডিকেল কলেজ গভর্নমেন্ট অন প্রিন্সিপাল করেছে যে প্রত্যেকটা জেলাতে, মানে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে একটা করে মেডিকেল কলেজ হবে। ফলে আমাদের পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতে হয় মেডিকেল কলেজ তৈরি হয়ে গেছে, কিংবা মেডিকেল কলেজ তৈরির কাজ চলছে। তার বাদে বেশি পরিমাণে মেডিকেল কলেজ করতে গেলে আমাদের প্রাইভেট যে অর্গানাইজেশন, তাদের সাহায্য নিতে হবে। যদি শহরের মধ্যে জায়গা পাওয়া অসুবিধে, যদি কোনো ব্যক্তিগত উদ্যোগে মালিকানাধীন ব্যক্তি, মানে কি বলে, প্রাইভেট মেডিকেল কলেজ কে করতে আসেন, আমরা নিশ্চিতভাবে তাদেরকে সহযোগিতা করব। কিন্তু সরকারিভাবে যে প্রিন্সিপালটা হয়ে আছে, প্রত্যেকটি জেলা শহরে একটি করে, প্রত্যেকটি জেলা শহরে হেডকোয়ার্টারে একটি করে মেডিকেল কলেজ হবে, সেটা কাজ অলরেডি শুরু হয়েছে বা কোথাও কোথাও সমাপন হয়েছে। এর বাদে যে বিষয়টা দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজ। এখন মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে টু মাচ অফ ইঞ্জিনিয়ারিং কলেজেস আর দেয়ার। এখন ইঞ্জিনিয়ারিং কলেজ খোলাটা খুব সোজা, খুলে ফেলা যায়, গভর্নমেন্ট কিংবা প্রাইভেট যাই বলুন। কিন্তু খুলে ফেলার পরে প্রথম যে প্রশ্নটা আসবে, আমি ওখান থেকে যে ছেলেরা বেরোবে, ওদের প্লেসমেন্টটা কোথায় হবে?
স্বাভাবিকভাবে প্লেসমেন্টের প্রশ্নে ওদেরকে হয় শহরে যেতে হবে কিংবা স্টেটের বাইরে যেতে হবে। কিন্তু আমাদের এগরার মতো জায়গাতে আমি যদি একটা ইঞ্জিনিয়ারিং কলেজ করে ফেলি, তাহলে প্রথম আমি স্টুডেন্ট ক্রাইসিস পাবো, সেকেন্ডলি প্লেসমেন্টের অসুবিধে পাবো। বাড়ির কাছাকাছি প্লেসমেন্টের কোনো জায়গা নেই, কারণ যে সমস্ত আমরা ইয়েগুলো পড়াবো, ডিসিপ্লিন গুলো পড়াবো বা পড়ানোর ব্যবস্থা করতে পারবো, সেগুলোর যে জায়গাগুলো সেগুলো অসুবিধে আছে। তার থেকেও বড় কথা, সারা পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছে এবং আমরা কোয়ালিটেটিভ প্রাইভেট বিশেষ করে যে কলেজগুলো চলছে তাদেরও প্লেসমেন্টের খুব অভাব হচ্ছে। ফলে অনেক ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তারা হাতে কাজ পাচ্ছে না। ফলে সেই জায়গা থেকে, এটা শুধু পশ্চিমবঙ্গের সমস্যা নয়, এটা সারা ভারতবর্ষের সমস্যা। সারা ভারতবর্ষে যত ইঞ্জিনিয়ারিং কলেজ, ধরুন এখান থেকে আমরা বলি যে পশ্চিমবঙ্গের শিল্প নেই, বাইরের রাজ্যে শিল্প আছে, তাহলে আমার পশ্চিমবঙ্গ থেকে যারা পড়াশোনা করছে তাহলে তো বাইরের রাজ্যে গিয়ে তারা ভালো জব পেয়ে যেতে পারে। তো সেখানেও দেখা যাচ্ছে গ্রাজুয়েশন ইন ইঞ্জিনিয়ারিং করার পরে একটা ছেলেকে বা মেয়েকে 12,000, 14,000, 15,000 টাকা দিয়ে কাজ করতে হচ্ছে ইনিশিয়ালি। ফলে মানে অ্যাবজর্পশন যেটা আছে, মানে যে মার্কেটটা চলছে, সেই মানে যেখানে আমি প্লেসমেন্টটা করতে পারবো তাকে মাথায় রেখেই আমাকে ডিসিপ্লিন সাজাতে হয়, কোর্স সাজাতে হয়। ফলে এগুলার মতো জায়গাতে এটা প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। তবে একটা পিপিপি মডেলে অলরেডি একটা কলেজ তৈরি হয়েছিল, কিয়া প্রাইম আইটিআই কলেজ, সেটা প্রাইভেট পাবলিক পার্টনারশিপে হওয়ার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত ওটা চালু করতে পারিনি। কারণ যারা প্রাইভেট কলেজ পরিচালনা করেন তারা আগ্রহান্বিত হয়ে এখানে কোর্স করতে আসছেন না, মানে পড়াতে আসছেন না। ফলে সেই বিল্ডিংটা পড়ে আছে। তো ইচ্ছে আছে সেটা, যেহেতু অলরেডি একটা বিল্ডিং স্ট্রাকচার হয়ে গেছে, কোনো প্রাইভেট কোম্পানিকে ইন্সপায়ার করে বা রিকোয়েস্ট করে যদি আমরা পিপিপি মডেলে কলেজটা চালু করতে পারি, সেই চেষ্টা নিশ্চয়ই করবো। আর যে কোশ্চেনটা থেকে গেল একটা কোশ্চেন, যে বিভিন্ন সরকারি স্কুল বা বেসরকারি স্কুল যেগুলো প্রচুর পরিমাণ বেড়ে যাচ্ছে, বেসরকারি স্কুলগুলো সামান্য নিম্নবিত্ত মানুষ যারা থাকেন আমাদের এই বিধানসভা ক্ষেত্রে, সবার কিন্তু কাছে ক্যাপাবিলিটি হয় না যে বেসরকারি স্কুলে পড়ানো। সরকারি স্কুলের মান উন্নয়ন কিভাবে ঘটানো সম্ভব? আমি আপনাকে বলি যে এটা ইট ইজ দি অ্যাটিটিউড অফ দি গার্জেন্স। আপনি দেখুন, আমি একটি সরকারি বিদ্যালয়ে প্রধান শিক্ষক। আপনি আমার স্কুলে যান, আমার স্কুল ওভার ক্রাউডেড, 2700-2800 স্টুডেন্ট আমার স্কুলে পড়ে। প্রতি বছর সেখান থেকে মেধাবী ছাত্ররা বেরোয় এবং তারা, যদি আমার স্কুলের হিস্ট্রি দেখেন, তাহলে সারা বিশ্বের অনেক অনেক গুরুত্বপূর্ণ জায়গায় তারা পোস্টেড আছে। আর প্রাইভেট স্কুলগুলো তারা বিজনেস করার জন্য নেমেছে। কিন্তু গার্জেনদের অ্যাটিটিউডটা তো পাল্টাতে হবে। প্রাইভেট স্কুলে কি খুব ভালো পড়া হয়, বা আমাদের গভর্নমেন্ট স্কুলগুলোতে ভালো পড়া হয় না, পড়ানো হয় না? এটা 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 মেন্টাল সেট আপ, অন্য কিছু নয়। কিন্তু আর একটা কি, আমি তো গার্জেনদেরকে বলবো যে ডিপেন্ড অন দি গভর্নমেন্ট স্কুলস। আমি গার্জেনদের যে মেন্টাল সেট আপ সেটাকে চেঞ্জ করার কথা বলছি, যে আমি আগে গভর্নমেন্ট স্কুলে পাঠাই, যদি গভর্নমেন্ট স্কুল আমার ক্রাইটেরিয়া ফুলফিল করতে না পারে, দেন আই উইল থিঙ্ক অ্যাবাউট অ্যানাদার থিং। কিন্তু একটা জায়গা দাঁড়িয়ে গেছে যে আমাকে ইংলিশ মিডিয়ামে পড়াতে হবে। তাহলে যারা প্রাইভেট স্কুল থেকে বেরোচ্ছে, অলমোস্ট অল অফ দেম কি তারা সেটেল হয়ে যাচ্ছে লাইফে। আপনি তাদের হিস্ট্রি নিন, যে প্রাইভেট স্কুলগুলো দীর্ঘদিন ধরে চলছে, তাদের টোটাল স্টুডেন্টের হিস্ট্রি নিন, তারা কোথায় পোস্টেড আছে, তারা কি ধরনের জব করছে। আর আমাদের গভর্নমেন্ট স্কুলগুলো হিস্ট্রি নিন, তারা কোথায় কোথায় পোস্টেড আছে। দেখবেন দুটোর মধ্যে সিনারির কোনো ডিফারেন্স নেই। এটা গার্জেনদের একটা অ্যাটিটিউড হয়ে গেছে যে সরকারি স্কুলে মনে হয় পড়ানো ভালো হয় না, প্রাইভেট স্কুলে ভালো পড়া হয়। এটা মেন্টাল সেট আপের ব্যাপার। আমাদের স্কুলগুলো সিলেবাস থেকে শুরু করে সবটাই অত্যন্ত উন্নত মানের। আমি আপনাদেরকে বলবো, আপনারা খোঁজ নিয়ে দেখবেন, অনেক প্রাইভেট নার্সারি স্কুল আছে যারা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে বইগুলো, সেই বইগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে কোনো প্রাইভেট পাবলিকেশন বার করে দেয়, একটু এদিক ওদিক করে, কপিরাইট পুরোপুরি করতে পারে না, সেই বইগুলো তারা সাজেস্ট করে। আমাদের যে সিলেবাস আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, যে পাঠ্যপুস্তক আছে, যে ইনফ্রাস্ট্রাকচার আছে, তার উপরে ডিপেন্ড করলে ছেলে মেয়ে তৈরি হবেই। ওই একটা ফ্যাশনেবল জায়গায় যাওয়ার জন্য মানসিকতা তৈরি না করা ভালো। বাদ বাকি রইলো ওই এমএসকে স্কুল যেগুলো প্রায় বন্ধের মুখে বা চলছে অনেকগুলো, বিশেষ করে যেগুলো মাইনরিটি এলাকা, মানে পিছিয়ে পড়া এলাকায় স্কুলগুলো আছে,
সেগুলো নিয়ে আপনার কি চিন্তা হয়? এমএসকে এসএসকে যেগুলো চালু হয়েছিল, একটা কনসেপ্ট থেকে চালু হয়েছিল যে একটা 2 কিলোমিটার কি 1 কিলোমিটার রেডিয়াসের মধ্যে যদি গভর্নমেন্ট স্কুল না থাকে, এমএসকে এসএসকে গুলো চালাতে হবে। সেগুলো পঞ্চায়েত ডিপার্টমেন্টের আন্ডারে এমএসকে এসএস গুলো স্টার্ট হয়েছিল। কিন্তু আমরা প্রকৃতপক্ষে দেখছি এমএসকে এসএসকে গুলোতে স্টুডেন্টের ক্রাইসিস ভীষণভাবে লক্ষ্য করছি। তার কারণ এমএসকেও তো বা এসএসকেও তো গভর্নমেন্ট সেট আপের মধ্যে আছে। যখনই দেখা যাচ্ছে পাশের একটি গভর্নমেন্ট সেট আপের মধ্যে একটা বড় স্কুল আছে, তাই গার্জেনরা ইন্টারেস্টেড হচ্ছেন না এসএসকে কিংবা এমএসকে তে ভর্তি করতে। ফলে সেখানে যে টিচারদের দেওয়া হয়েছে তারা সারপ্লাস টিচার হয়ে যাচ্ছে, কিংবা কিছু আপার প্রাইমারি স্কুল করা হয়েছিল সেগুলো তো সারপ্লাস টিচার হয়ে যাচ্ছে। ফলে স্বাভাবিকভাবে যদি গার্জেন ওখানে স্টুডেন্টস না পাঠান, তাহলে সেই সেই বিদ্যালয়গুলোর যে এক্সিস্টেন্স, সেই এক্সিস্টেন্স তো কোয়েশ্চেনের মুখে পড়ছে। ফলে স্বাভাবিকভাবে পরবর্তী স্তরে আমাদের শিক্ষা দপ্তর ওই সমস্ত টিচারদের অ্যাডজাস্ট করার একটা পলিসি নিয়েছেন, যে যেখানে টিচার যেখানে স্টুডেন্টস আছে সেই স্কুলে ওই টিচারদের পাঠিয়ে দেওয়া, যাতে করে প্রকৃতপক্ষে ভালো শিক্ষা দেওয়ার ব্যবস্থা আমরা করতে পারি। এবারে সেখানে একটা অ্যাটিটিউড কাজ করতে পারে, গভর্নমেন্ট স্কুলে ছাত্র কমার একটা কারণ হতে পারে যে প্রাইভেট স্কুলগুলোতে ভালো পড়া হয়। এটা গার্জেনদের এই মেন্টাল সেট আপের জন্য গভর্নমেন্ট স্কুলে কিছু স্টুডেন্টস কমতে পারে, কিন্তু এটা পুরোপুরি ঠিক নয়। আমার এটা তো আর আপনি সেন্ট জেভিয়ার্স কি লরেটোর মতো স্কুল নয়, যেখানে উচ্চবিত্তের খুব স্বনামধন্য বাড়ির ছেলেরা ওখানে পড়তে যাবে। আমার গ্রামের দিকে রুরাল বেল্টে আমি মনে করি যে গভর্নমেন্ট স্কুলগুলোই এনাফ টু কেটার দ্য ডিমান্ড অফ দি পাবলিক, ডিমান্ড অফ দি পিপল। এখান থেকে প্রচুর ভালো ছেলে বেরোচ্ছে, তারা অনেক অনেক বড় জায়গায় তারা আছে, এনগেজড আছে। হতাশাগ্রস্ত হওয়ার মতো কোনো অবস্থা নেই। এলাকার শিক্ষিত স্থায়ী বেকার যুবকদের জন্য আপনি সরকারি হোক বেসরকারি হোক বা বিভিন্ন শিল্পায়নের মাধ্যমে কিভাবে ওদের কর্মে নিযুক্ত করার কথা ভেবেছেন আগামী 5 বছর দিতে আছেন? এটা আমার প্ল্যানিং এর মধ্যে আছে। প্রথমত আমি এটা সব জায়গাতে বলেছি যে আমি গত 5 বছর নিজেকে তৈরি করতে সময় লেগেছে, বুঝতে সময় লেগেছে। এসএইচজি গ্রুপ নিয়ে কাজ করার খুব ইচ্ছে আছে কোঅপারেটিভ সেট আপের ভেতরে। কারণ দেখুন, সরকারি চাকরি 2 to 5% সরকারি চাকরি হয়, বাকিটা আমাদের বাঙালিদের একটা মেন্টাল সেট আপ আছে সরকারি চাকরি করব, প্রাইভেট চাকরিতেও যেতে কম চায়, এখন ধীরে ধীরে বাড়ছে সিনারিও, কিংবা উদ্যোগপতি হতে চায় না। কিন্তু আমাদের যে সিনারিওটা গত 5 বছরে আমি লক্ষ্য করেছি যে 90 লক্ষেরও বেশি এমএসএমই রেজিস্ট্রেশন হয়েছে। ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্যাংশন করেছে গভর্নমেন্ট থেকে, গভর্নমেন্ট স্কিম করার পরে হয়েছে। ফলে এন্টারপ্রেনিউর হওয়ার কিংবা উদ্যোগপতি হওয়ার একটা ইচ্ছে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে তৈরি হয়েছে। তো স্বাভাবিকভাবে বিকল্প অর্থনীতি, বিকল্প কর্মসংস্থানের চিন্তা ভাবনা, এটা গুরুত্বপূর্ণভাবে মানুষের মধ্যে প্রবেশ করাতে হবে, মানুষকে বোঝাতে হবে। তো সেই কাজটার জন্য আমি এসএইচজি গ্রুপকে নিয়ে আগামী 5 বছরে একটা কম্প্রিহেন্সিভ মডেল তৈরি করে কাজ করার একটা ইচ্ছে আছে, যাতে করে তাদেরকে আমরা স্বনির্ভর করতে পারি, ছোট ছোট উদ্যোগপতিও তৈরি করতে পারি। দেখুন, ওদের ওয়ার্কফোর্স আছে, ওদের ফাইন্যান্সিয়াল সাপ্লাই চেনও আছে, কারণ তারা লোন পেয়ে যাবে ব্যাংক থেকে। যেটা দরকার সেটা হচ্ছে প্রোডাক্টিভিটি বাড়ানো এবং সেই প্রোডাক্টটাকে মার্কেটিং করা। এই দুটো যদি একটা কম্প্রিহেন্সিভ সিস্টেম চালু করে দিতে পারি, তাহলে থ্রু এসএইচজি গ্রুপ, সেটা মহিলা হতে পারে, পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, কোঅপারেটিভ মডেলে তারা কিন্তু নিজস্ব জীবিকা নির্বাহ তারা করতে পারবেন। এবং সবাইকেই বলবো যে সরকারি চাকরি হবে, এই ডিমান্ড আমাদের থাকবে, নিশ্চিত থাকবে। আমরা চাইবো সরকারি চাকরি করতে, কিন্তু সরকারি চাকরি 100% ভ্যাকেন্সি তো তৈরি হবে না। যত ইউথ প্রত্যেকের জন্য সরকারি চাকরি, এই সিস্টেমটা কোনো কালে কোথাও স্ট্যান্ড করবে না। তো স্বাভাবিকভাবে আমাদেরকে বিকল্প অর্থনীতি কিংবা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, সেটা নিয়ে কাজ করবো সামনের 5 বছর, এই ইচ্ছে আছে। This program is powered by MDB Restricate. আইন শৃঙ্খলা এবং পুলিশ প্রশাসনের সঙ্গে আপনার কেমন ভাবে সমন্বয়? দেখুন, আমি বিধায়ক হিসেবে পুলিশ প্রশাসনের কাজে হস্তক্ষেপ করা একদম পছন্দ করি না, কারণ ওটা অ্যাডমিনিস্ট্রেশন, তারা তাদের মতো করে কাজ করে। এবং আপনারা খোঁজ নিয়েও জানবেন, এই গত 5 বছরে পুলিশকে প্রভাবিত করা
বা প্রভাবিত করে কাজ করানোর কোনো ইনসিডেন্স অন্তত আমার ক্ষেত্রে নেই। আমি বরং কোথাও অঘটন ঘটলে বলি যে পুলিশ শুড টেক ইটস ওন কোর্স, প্রশাসন তার মতো করে চলবে, যেটা অন্যায় সেটা অন্যায়, যেটা অন্যায় নয় সেটা অন্যায় নয়। তো যেমন ফলস কেসে মানুষকে ফাঁসিয়ে দেওয়াও পছন্দ করি না, তেমনি সঠিক কারণে নিজের দলের লোক হোক কি অন্য দলের লোক হোক, কাউকে রেয়াত করার কথা আমি বলি না। স্যার, রেশন ব্যবস্থা বা সরকারি বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে সাধারণ মানুষ যদি কোনো অসুবিধার সম্মুখীন হয়, তাহলে সেই সমস্যা সমাধানের উপায় কি? দেখুন, আমি একটা কথা বলি, আমার ফোন নাম্বারটা আমার মনে হয় 80% অফ দ্য পিপল অফ দি মানে অফ মাই কনস্টিটুয়েন্সি তাদের কাছে আছে। সারাদিনে যে পরিমাণ ফোন আমি রিসিভ করি, শুধু নেতৃত্বের ফোনে কথা বলছি না, কিন্তু বুথ স্তরের মানুষের কাছ থেকে, যারা আমাদের দলের কর্মী নন, অন্য দলের কর্মী কিংবা তারা রাজনৈতিক নিরপেক্ষ মানুষ, তাদের কাছ থেকে এত পরিমাণ ফোন আমরা রিসিভ করি এবং ফোন কল ব্যাক করি। তারা আমাদের সঙ্গে যোগাযোগ করলেই আমরা সঠিক পথ দেখিয়ে দিই এবং তাদেরকে সঠিক জায়গায় আমরা পাঠাই। কখনো পাশে দাঁড়াই কিংবা কখনো কাউকে দিয়ে হেল্প করি, যেটা যেটা করার দরকার মোস্ট অফ দ্য কেসে এটা করি। এবং আপনি আমার কল লিস্ট দেখলে দেখবেন সারাদিনে মানে কয়েক হাজার ফোন কল রিসিভ করি এবং ফোন ব্যাক করি, সারাক্ষণ ফোন চলতে থাকে। মানুষ জানেন, তারা যোগাযোগ করে নেন, কিংবা তারা অনেক সময় পঞ্চায়েত প্রধান, বিডিও অফিস সেখানে পৌঁছান, সেখানেও না পারলে আমাদের সঙ্গে যোগাযোগ করেন। ফলে মানুষদের বলবো, সকল মানুষকে বলবো, বিধায়ক হয়েছি যেমন আপনারা আমাকে হেল্প করেছেন, জিতিয়েছেন, আমি আপনাদের পাশে থেকেছি। পরে 5 বছরও যদি বিধায়ক হই, মানুষ যদি আমাকে নির্বাচিত করে, তাহলে একইভাবে মানুষ আমাকে পাবেন, আরো বেশি করে পাবেন, তাদের পাশে আমি থাকবো। স্যার, লাস্ট একটা কোশ্চেন ব্যক্তিগত তরফ থেকে আপনার। আমি মঞ্জুশ্রী অঞ্চলে বসবাস করি। তো সেই অঞ্চলের মূলত বালিঘাই হাই স্কুল থেকে জগন্নাথ মন্দির পর্যন্ত রাস্তাটা খুব সংকীর্ণ, যানজটের প্রচুর প্রবণ হয়। স্কুল যাতায়াত সময় বড় লরি ভার হয়ে যেন পাহাড়পুর রাস্তা যাতায়াত করে, সেই রাস্তা এবং বালিঘাইয়ের বুকে যে পরিমাণ জনঘনত্ব, সেই জায়গায় একটি সরকারি ব্যাংক কিভাবে মানুষের পরিষেবার ক্ষেত্রে আপনি আগামী দিনে জিতে এলে ওনাদের পাশে থাকবেন? দেখুন, প্রথম কথা বলি, আমরা বালিগাই থেকে পাহাড়পুর যে রাস্তাটা, সেই রাস্তাটা আমরা চওড়া করে তৈরি করছি। আগে একটা সরু রাস্তা হয়েছিল, এবারে ওটা স্ট্রেংথেনিং, ওয়াইডেনিং হচ্ছে বালিগাই থেকে পাহাড়পুর পর্যন্ত। ক্যানালটাও সংস্কার করা হয়েছে, ক্যানালের পাশে ফেভার ব্লক দিয়ে রাস্তাও আমরা করেছি। কিন্তু কথাটা হচ্ছে এই যে আমাকে যদি ওই রাস্তাটা চওড়া করতে হয়, তাহলে একদম বালিগাই স্ট্যান্ড থেকে যেখানে ওয়েটিং রুম আছে, সেখান থেকে একটা স্ট্রেট রাস্তা আমাকে বার করতে হবে, সেটা ইরিগেশনের রাস্তা। কিন্তু মুশকিলটা হচ্ছে ইরিগেশনের মধ্যে কোথাও কোথাও অল্প বিস্তর রায়তি জায়গা রয়ে গিয়েছে, ফলে আমরা প্রাথমিকভাবে সেই রাস্তাটা বার করতে পারিনি। আবার উল্টো দিকে যেখানে ব্যাংকটা রয়েছে, সেই ব্যাংকের কাছ দিয়ে ব্যাংকটা কিন্তু পুরোপুরি রায়তি জায়গাতে রয়েছে, ফলে ক্যানাল পাড়ের যে রাস্তাটা সেটাও খুব চওড়া নয়। সেই জায়গাটাতে, মুখটাতে একদম এন্ট্রান্স পরের দিকে চওড়া আছে, কিন্তু ইরিগেশনের জায়গা বাদ দিলে এন্ট্রান্সটাতে যেখানে ব্যাংকটা রয়েছে, সেই এন্ট্রান্সটাতে ইরিগেশনের জায়গাটা সংকীর্ণ আছে। ফলে স্বাভাবিকভাবে যদি ওখানকার বাজার ব্যবসায়ী সমিতি, স্থানীয় মানুষ আমাদের সঙ্গে সহযোগিতা করেন, আমাদের প্রস্তাবে রাজি হন, তাহলে আমরা একটা রাস্তা ওই ইয়ে থেকে বালিগাই স্ট্যান্ড থেকে স্ট্রেট আমরা পাহাড়পুরের রাস্তা বার করে দিতে পারি। সেকেন্ডলি, যে ব্যাংকটার কথা বললেন, ব্যাংকটা সেখানে থাকার জন্য বেশি যানজট হচ্ছে, কারণ বাড়িটা এমন একটা জায়গাতে, বাড়ির পাশেই হচ্ছে ইরিগেশনের জায়গা, ফলে যারা ব্যাংকের কাস্টমার আছেন ওরা মোটরসাইকেল, সাইকেল রাখতে পারেন না। তো শুনছি নতুন একটা জায়গায় ব্যাংকটা শিফট হবে, তাহলে ওই কর্নার জায়গাটাতে যানজটটা কমবে, যানজট মুক্ত হবে। তৃতীয় যে কথাটা, সেটা হচ্ছে আর একটা কাজ আমরা করছি, সেটা হচ্ছে বালিগাই যে স্কুলটা তার ঠিক উল্টো দিকে, মানে ক্যানালের লেফট সাইডে, যেটাতে পেভার ব্লক দিয়ে আমরা রাস্তা করেছি, ব্যাংকের পাশ দিয়ে যাচ্ছে, সেই রাস্তাটাতে একটা ট্রান্সফরমার আছে। ট্রান্সফরমারটা সরিয়ে যদি আমরা দিতে পারি, তাহলে খানিকটা চড়া রাস্তা করতে পারবো। সেই রাস্তার পরে মেজদণ্ডের কাছে আমরা আমাদের এমপি কোটায় একটা ব্রিজ করছি। তো যদি সেইটাকে ওপেন করে দিতে পারি, টাকা অলরেডি স্যাংশন হচ্ছে 55 লাখ, আমাদের এমপি জুন মালিয়া স্যাংশন করেছে, ভোটের পরে টেন্ডার প্রসেস হবে, স্যাংশন হয়ে গেছে। তো সেটাও যদি আমি ওই ট্রান্সফরমারটাকে একটু ইলেকট্রিক ডিপার্টমেন্টকে বলে সরিয়ে নিতে পারি, তাহলে সেই রাস্তাটাও আমি একটা ওপেনিং পাবো, যাতে করে
নিজদণ্ডের কাছে ব্রিজের ওপর দিয়ে পাহাড়পুর রাস্তায় চলে যাওয়া যায়, মানে ট্রাফিকটাকে ডাইভার্ট করে দিতে পারবো। সব ট্রাফিকটা ওই জগন্নাথ জিউ মন্দিরের সামনে দিয়ে না গিয়ে এই নিজদণ্ডের এখানটা দিয়েও কিছু ট্রাফিক চলে যেতে পারবে। বিশেষ করে ছোট গাড়ি মোটরসাইকেল গুলো ডাইভার্সন অফ দি ট্রাফিক করে দিলে কিছু যানজট কমবে। সব প্ল্যানিং করেছি, কিন্তু সময় তো অল্প, 5 বছর এনাফ নয়, বুঝে উঠতে সময় লাগে। তাহলে আমরা ব্রিজটা অলরেডি স্যাংশন করে দিয়েছি জুন মালিয়াকে বলে, সেই ব্রিজটা হয়ে গেলে ট্রান্সফরমারটাকে সরাতে হবে, সেক্ষেত্রে একটা অসুবিধে আছে। এখন ট্রান্সফরমার সরাতে গেলে তার একটা কস্টিং লাগে, সেই কস্টিংটা যারা বাজার ব্যবসায়ী সমিতি আছে বা লোকালিটি পিপল আছেন তাদের কাছ থেকে সাহায্য নিতে হবে, কিংবা কোনোভাবে সেই কস্টিংটা পেমেন্ট করে আমাদের এটা সরাতে হবে। তো সেটা আমরা নিশ্চিতভাবে মাথায় রেখেছি, সামনে 5 বছরে ওটা আমরা করে দেবো। ওই যে জনঘনত্বের ব্যাপারটা বলছিলাম, মানে মানুষ ব্যাংকের পরিষেবা ঠিকঠাক পাচ্ছে না, মানে একটা ব্যাংক থাকার কারণে। প্রথমত এই ব্যাংকটা অন্য জায়গায় সরে যাবে, ওই ব্যাংকের উপরে প্রেসার আছে, কিন্তু অ্যাকচুয়ালি কি জানেন তো, ওখানে এই ব্যাংকটা তো আমরা ইনফ্লুয়েন্স করে আনতে পারি না। প্রত্যেকটা ব্যাংকের নিজস্ব একটা সার্ভে টিম আছে, সার্ভিলেন্স আছে, তারা ঠিক করে কোথায় ব্রাঞ্চ করবে কোথায় ব্রাঞ্চ করবে না। যেহেতু বালিগের মতো একটা জায়গাতে একটা ন্যাশনালাইজ ব্যাংক ঢুকে গেছে, তাই অন্য ন্যাশনালাইজ ব্যাংক তারা ইন্টারেস্টেড হচ্ছে না ওখানে সেকেন্ড একটা ন্যাশনালাইজ ব্যাংক করতে। তো আমরা সেখানে আমাদের বলাগড়িয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক আছে, আমিও কন্ট্যাক্ট কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান, পরবর্তী সময় সেখানে আমি কন্ট্যাক্ট কোঅপারেটিভ ব্যাংকের ব্রাঞ্চ করতে পারি। কিন্তু ন্যাশনালাইজ ব্যাংক আনার ব্যাপারে আমাদের ভূমিকা কম থাকে, জনপ্রতিনিধি হিসেবে আমরা রিকোয়েস্ট করতে পারি, কিন্তু whether the bank will come to that place or not, it is their decision। তো স্বাভাবিকভাবে সে ব্যাপারে আমি ইনফ্লুয়েন্স করতে পারবো না। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।